Hello friends, I welcome all of you in my channel that is known as Baijit Chaudhary and that was formerly known as English Rough. So today I have decided to describe or deconstruct the poem Loving in Truth composed by Sir Philip Sidney. তো আজকে আমি স্যার ফিলিপ সিডনির লেখা লাভিং ইন ট্রুথ এই কবিতাটি তোমাদের সামনে এক্সপ্লেন করছি এবং আমি এখানে দেখানোর চেষ্টা করব যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে ডেসক্রিপটিভ বা এমসিকিউ। আর এর পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি এর এমসিকিউ প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব, যেমনটা এর আগেও আমি করেছি। তো এই যে কবিতাটি লাভিং ইন ট্রুথ which is composed by ফিলিপ সিডনি। সো ফার্স্ট অফ অল লেটস নো সামথিং অ্যাবাউট দ্য পোয়েট। আমরা অবশ্যই কবির সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেব, কারণ কবির সম্পর্কে ইনফরমেশন ভীষণই জরুরি। এবং কবির ক্ষেত্রে আমাদের যদি কবির সম্পর্কে আমাদের যদি কিছু ইনফরমেশন জানা থাকে তাহলে কবিতাটা বুঝতেও আমাদের কিন্তু সুবিধা হবে, কারণ স্রষ্টার সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে তার সৃষ্টিকে বোঝা অনেক বেশি সহজ হয়ে যায়। এবং স্যার ফিলিপ সিডনিকে ঘিরে এক একটি প্রশ্ন যে আসবে না এমনটা কিন্তু বলাই যায় না, ঠিক আছে। এনিওয়েজ, সো স্যার ফিলিপ সিডনি প্রমিনেন্ট ফিগার অফ এলিজাবেথান এজের যে সমস্ত প্রমিনেন্ট ফিগার্সরা ছিলেন তার মধ্যে একজন হচ্ছেন স্যার ফিলিপ সিডনি। হি ওয়াজ বর্ন ইন 1554 অ্যান্ড পাসড অ্যাওয়ে ইন দ্য ইয়ার 1586। আমি তোমাদের বলবো যে এই ভিডিওটি দেখার সময় তোমরা এই সমস্ত ইনফরমেশনগুলো নোট ডাউন করে নেবে। অ্যান্ড হি ইজ নোন অ্যাজ আ ইংলিশ পোয়েট, আ কোর্টিয়ার, আ স্কলার অ্যান্ড হি ওয়াজ আ সোলজার টু। তাহলে এই হলো কবি সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা। এবারে এই কবিতাটির সোর্স সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, অ্যান্ড দ্য সোর্স অফ দ্য পোয়েম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এই কবিতাটি কোন সোর্স থেকে বা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তো যেই সোর্স থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সেই সোর্সটার নাম হলো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, অ্যান ইংলিশ সনেট সিকোয়েন্স কন্টেনিং 108 সনেটস। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমাদের দ্য প্রেজেন্ট পোয়েম লাভিং ইন ট্রুথ এই যে কবিতাটি, এটা যে মূল কালেকশন বা মূল সোর্স থেকে নেওয়া হয়েছে সেটি আসলে একটা সনেটের কালেকশন, এবং সেই মূল কালেকশনটির মধ্যে 108টা সনেট রয়েছে। দেয়ার আর 108 সনেটস ইন দ্য অ্যাকচুয়াল কালেকশন দ্যাট ইজ নোন এজ অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। তাহলে সংক্ষেপে আমাদের এই কবিতা লাভিং ইন ট্রুথ এটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটার নাম হলো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। এবং অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এটা হলো একটা সনেটের কালেকশন। তাহলে সেখানে টোটাল নাম্বার অফ সনেটস কত? 108, 108। এবারে অ্যাস্ট্রোফেল এবং স্টেলা এর অর্থ আমাদের জানতে হবে। তো অ্যাস্ট্রোফেল এটা আসলে একটি গ্রিক ওয়ার্ড। অ্যাস্টার শব্দের অর্থ হলো স্টার এবং ফিল শব্দের অর্থ হলো লাভার। তাহলে এক কথায় উত্তর দাঁড়াচ্ছে স্টার লাভার। এখানে স্টার লাভার বলতে আসলে পোয়েটকে বোঝাচ্ছে স্যার ফিলিপ সিডনি। সো হিয়ার স্টার লাভার or অ্যাস্ট্রোফেল refers to the poet that is Sir Philip Sidney। আর অন্যদিকে এই যে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা refers to স্টার। এখানে স্টেলা মানে হলো স্টার এবং এটি একটি ল্যাটিন শব্দ এবং এখানে স্টার বলতে একজন মহিলাকে বোঝাচ্ছে, তার নাম হলো পেনেলপ ডেভেরিউক্স। তাহলে সংক্ষেপে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা ইজ দ্য নেম অফ দ্য অ্যাকচুয়াল সোর্স দ্যাট কনসিস্টস অফ 108 সনেটস ইন টোটাল, এবং সেখান থেকে আমাদের এই প্রেজেন্ট কবিতাটা নেওয়া, যার নাম হচ্ছে লাভিং ইন ট্রুথ। তাহলে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, অ্যাস্ট্রোফেলের শব্দ হলো দ্য স্টার লাভার। অ্যাস্ট্রোফেল refers to the poet that is Sir Philip Sidney and Stella refers to Penelope Dovereux। ওকে, তো এখানে আমাদের অবশ্যই কবিতাটির ব্যাকগ্রাউন্ড জেনে নিতে হবে। দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড কম্পোজিং দ্য পোয়েম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ব্যাকগ্রাউন্ড থেকেও প্রশ্ন আসতে পারে। ব্যাপারটা হলো in the year 1576 there was a talk of marriage in between our poet Sir Philip Sidney and Penelope Dovereux। 1576 সাল নাগাদ একটা বিবাহের কথাবার্তা চলছিল স্যার ফিলিপ সিডনি এবং পেনেলপ ডভেরিউক্সের মধ্যে। মানে পেনেলপ ডভেরিউক্স এবং স্যার ফিলিপ সিডনির মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, তার কথাবার্তা এগোচ্ছিল। এখানে আমাদের পেনেলপ ডভেরিউক্সের পরিচয় সম্পর্কে একটু জেনে নিতে হবে। পেনেলপ ডভেরিউক্স ইজ দ্য ডটার অফ দ্য লেটলি ডিসেসড আর্ল অফ এসেক্স। ইনি একজন আর্ল অফ এসেক্স ছিলেন। তো
এই আর্ল অফ এসেক্সের মেয়ের নাম ছিল পেনেলপ। তো এই পেনেলপের সঙ্গে আমাদের পোয়েট স্যার ফিলিপ সিডনির বিবাহ হওয়ার কথা ছিল, এরকম একটা কথাবার্তা চলছিল। তো আমাদের পোয়েট স্যার ফিলিপ সিডনি হি ওয়াজ ক্লোজ টু আর্ল অফ এসেক্স। ইনি কিন্তু আর্ল অফ এসেক্সের একজন ঘনিষ্ঠ মানুষ ছিলেন বা কাছের মানুষ ছিলেন। তো এই আর্ল অফ এসেক্সের মেয়ে পেনেলপ ডভেরিউক্সের সঙ্গে কিন্তু তাহলে আমাদের পোয়েট স্যার ফিলিপ সিডনির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এই বিয়েটা আর সম্ভবপর হয়নি, বিয়েটা সংগঠিত হয়নি। এবং পরে 1581 সাল নাগাদ পেনেলোপের এক প্রকার জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হয় লর্ড রিচ নামে একজন মানুষের সঙ্গে, অন্য একজন মানুষের সঙ্গে। এবং লর্ড রিচ যিনি ছিলেন পেনেলোপের থেকে বয়সে অনেকটা বড়। স্বাভাবিকভাবেই এই বিবাহটা খুব একটা সুখের ছিল না। ইট ওয়াজ এ ম্যারেজ অফ ডিসকর্ড অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। যদিও পরবর্তীতে আমাদের পোয়েট স্যার ফিলিপ সিডনি তিনিও অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং তিনি পরবর্তীতে কবিতাটি লিখছেন। তো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম দ্যাট ইজ লাভিং ইন ট্রুথ। তো এবারে আমরা কবিতাটি পড়ব এবং এই কবিতার থিমটি কি, এই কবিতাটা থিমের উপরে বেস করে লেখা। সেই থিমটি সংক্ষেপে হলো হোয়ার ডাজ ক্রিয়েটিভিটি কাম ফ্রম। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কোত্থেকে আসে। কবি এখানে এটাই দেখানোর চেষ্টা করেছেন এবং কবি অবশেষে বলছেন যে ক্রিয়েটিভিটি কামস ফ্রম নো হোয়ার বাট ফ্রম ইয়োর ওন হার্ট। যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি অন্যত্র কোনো স্থান থেকে আসে না, অন্য কোনো জায়গা থেকে আসে না। ক্রিয়েটিভিটি আসে প্রত্যেকটি মানুষের তার নিজ অন্তর থেকে। মানে creativity comes from nowhere but from one's own heart. So this is the theme of the poem in brief. The theme of the poem in brief এটা আমি বলছি কেন, কারণ অনেক সময় এই থিমটাও এমসিকিউ আকারে আসতে পারে। আর এ যাবত আমি যতগুলো ইনফরমেশন দিলাম রিগার্ডিং দ্য পোয়েট, রিগার্ডিং দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড কম্পোজিং দ্য পোয়েম, এগুলো ভীষণই ইম্পর্টেন্ট। এবং এই পুরো কবিতাটা কিন্তু একটা সনেট স্ট্রাকচারে লেখা। ওকে, এবং কবির কার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল এবং তার অন্যত্র কোথায় বিয়ে হয়, এই সমস্ত ইনফরমেশনগুলো আর্ল অফ এসেক্স কে ছিলেন, এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। একটা জিনিস বোঝার চেষ্টা করবে, কবিতারা প্রত্যেকেই পড়বে, তাহলে কবিতার রিলেটেড, কবিতার মধ্যে যেটুকু আছে সেটা তো সকলেই পারবে, কিন্তু কবিতার বাইরে বিয়ন্ড দ্য পোয়েম যে সমস্ত ইনফরমেশনসগুলো ইম্পর্টেন্ট, আই এম টকিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস বিয়ন্ড দ্য পোয়েম অর সারাউন্ডিং দ্য পোয়েম, কবিতার সারাউন্ডিংয়ে যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে এগুলো থেকে যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু সকলে পারবে না। তাহলে তোমাদেরকে কবিতাটির জন্য নিজেকে প্রিপেয়ার করার পাশাপাশি কবিতার সঙ্গে কবিতাকে সারাউন্ড করে যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু তোমরা নিজেদেরকে ইউ শুড প্রিপেয়ার। ওকে, সো লেটস বিগিন। লাভিং ইন ট্রুথ, that is the title, and the poem begins again with this one. Loving in truth and fain in verse my love to show. Loving in truth and fain in verse my love to show. বলছে আমি সত্যি সত্যি ভালোবাসি, মানে there is no disloyalty or ingenuity in my love. My love is genuine, my love is loyal. বলছে আমি প্রকৃতই ভালোবাসি, I am in love truly. And fain in verse my love to show. কিন্তু আমি আমার কবিতার মাধ্যমে আমার ভালোবাসাকে, আমার অন্তরের প্রেমকে দেখানোর চেষ্টা করছি। That she dear she might take some pleasure of my pain. আমি চাইছি যে এর মাধ্যমে আমার প্রিয়, that she dear she, here she dear she stands for or refers to Penelope Doverieux, to whom he was about to get married. But the marriage didn't take place, যেমনটা আমি আগে বললাম। তাহলে loving in truth and fain in verse my love to show that she dear she, প্রথমত তিনি তাকে ডেসক্রাইব করছেন she হিসাবে, তারপরে তিনি বলছেন dear she হিসাবে। তাহলে তার সঙ্গে কবির কতটা যোগাযোগ ছিল, সম্পর্ক কতটা মানে আত্মিক সম্পর্ক ছিল, তিনি কতটা তার প্রতি কি বলবো
যে বলা যেতে পারে যে ডেডিকেটেড তিনি তার প্রেমিকার প্রতি ছিলেন, তার একটি প্রমাণ হচ্ছে এটা। তাদের মধ্যে সম্পর্ক কতটা অন্তরঙ্গ ছিল তার একটা প্রমাণ হচ্ছে এটা। দ্যাট শি ডিয়ার শি মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন, যাতে সে বা আমার প্রেমিকা সে যেন আমার অন্তরে জমে থাকা কষ্টটাকে উপলব্ধি করতে পারে, দেখতে পারে। আসলে কবি তার রচিত কাব্য বা কবিতার মাধ্যমে তার অন্তরের বেদনা বা দুঃখটাকে তার প্রেমিকার সামনে আনার চেষ্টা করছেন, যাতে তার প্রেমিকা তার অন্তরে জমে থাকা, তাকে না পাওয়ার জন্য তার অন্তরে জমে থাকা যে দুঃখ বা বেদনা, সেটার প্রকৃত স্বরূপ যেন সে লক্ষ্য করতে পারে, এবং সে যেন she might take some pleasure of my pain, আমার যন্ত্রণা থেকে হলেও সেই জন্য একটু প্লেজার পায়। সো প্লেজার অফ মাই পেন, তো প্লেজার অফ মাই পেন এখানে এলিটারেশনের ব্যবহার রয়েছে। আর যদি প্লেজার এবং পেইন দুটো কথা পাশাপাশি থাকতো তাহলে আমরা বলতে পারতাম অক্সিমরন। এটা সেই অর্থে ডিরেক্ট কোনো অক্সিমরন না, তবে এলিটারেশন একটা ব্যাপার এখানে অল্প বিস্তর থাকছে। প্লেজার মাইট কজ হার রিড, যদি সে আমার কবিতা পড়ে আনন্দ পেত তাহলে সে পড়তে থাকতো। রিডিং মাইট মেক হার নো, আর পড়তে পড়তে তবেই সে আমাকে চিনতে পারতো, আমার মনের অবস্থা উপলব্ধি করতে পারতো, আমাকে জানতে পারতো। আমরা আমাদের মনে জমে থাকা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভিমান, এগুলোকে তো আমরা আমাদের সৃজনশীলতা, সেটা কবিতার মাধ্যমে হোক বা ছবি আঁকানোর মাধ্যমে হোক বা চিঠির আকারে হোক, কোনো একটা ভাবে তো আমরা সেটাকে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে কবি তার মনের দুঃখ বা কষ্ট বা যন্ত্রণাকে বাইরে প্রকাশ করতে চাইছেন তার প্রেমিকার সামনে, কিসের মাধ্যমে? কবিতার মাধ্যমে। তাহলে কবি এখানে কবিতাকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, টু এক্সপ্রেস, টু শো দ্য ডার্ক সাইড of his heart, the dark face of woe and pain of his heart to her beloved. Anyways, knowledge might pity win, এরপরে সে যখন আমার কবিতাটি পড়তো, আমার সম্পর্কে জানতে পারতো, তাহলে আমার কবিতাটি পড়লে এবং আমার কবিতাটি পড়লে সে আমার সম্পর্কে জানতে পারতো, এবং আমার সম্পর্কে জানতে পারলে তবে আমার প্রতি তার মনের মধ্যে একটি করুণার সৃষ্টি হতো। and pity grace obtain, আর করুণার জন্ম হলে আমি অবশ্যই, করুণার যদি জন্ম হতো তাহলে আমি and pity grace obtain, তাহলে সেই করুণা থেকে আমি কিছু অবস্থার উন্নতির দিকে পৌঁছতে পারতাম, আমার কিছু হয়তো অবস্থার উন্নতি ঘটতো, মানে মানসিক অবস্থা বা সম্পর্কটি যদি একটা ভালো জায়গায় যেত। তাহলে এখানে যে বিষয়টি রয়েছে যে pleasure might cause her read, reading might make her know, knowledge might pity win and pity grace obtain, এখানে কিন্তু একটা আমরা ক্লাইম্যাক্স দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ক্লাইম্যাক্সের এক্সাম্পল। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফিগার অফ স্পিচ দ্যাট ইজ ক্লাইম্যাক্স। এটা কিন্তু এন্টি ক্লাইম্যাক্স না, এটা হলো ক্লাইম্যাক্স। তাহলে উপরে ছিল এলিটারেশন, তারপরে হলো ক্লাইম্যাক্স। আর উপরেরটির ক্ষেত্রে পার্টলি অক্সিমরন আমরা বলতে পারি, পার্টলি। ওকে, এবার কবি ভাবছেন যে আমি যে কবিতা লিখে আমার মনের দুঃখ বা যন্ত্রণাকে আমার প্রেমিকার সামনে তুলে ধরবো, তাহলে আমাকে তো আমার কবিতাটা সেভাবে লিখতে হবে, উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে যেন সেই শব্দগুলোর মাধ্যমে আমি আমার মনের অবস্থা প্রকাশ করতে পারি। সো নাও দ্য পোয়েট ইজ ইন সার্চ অফ fit words that would be suitable enough to express his heart's condition, okay, in front of a beloved. তাই কবি বলছেন I sought fit words, তাই আমি উপযুক্ত শব্দ খুঁজতে শুরু করলাম, to paint the blackest face of woe, যাতে যে শব্দগুলোর মাধ্যমে আমি আমার দুঃখের, আমার অন্তরের দুঃখ কষ্টের যন্ত্রণাকে, আমার অন্তরের দুঃখ কষ্ট বা যন্ত্রণাকে, আমার অন্তরের কালো দিকটা, যন্ত্রণার দিকটা, কষ্টের দিকটা আমি যেন সুনিপুণভাবে এবং উপযুক্তভাবে আমার প্রেমিকাকে দেখাতে পারি। তার মানে কবি এখানে তার অন্তরের কষ্ট বা যন্ত্রণাকে শব্দের একটি রূপ দিতে চাইছেন,
বা শব্দের মাধ্যমে তার প্রেমিকার সামনে দেখাতে চাইছেন। So here the poet is looking for absolute words or fit words to give her beloved the actual picture of darkness, pathos, pain within or of his heart. তাই উপযুক্ত শব্দের খোঁজ করার জন্য studying inventions find her wits to entertain. তাই আমি studying inventions find এ যাবৎ যা যা সেরা সেরা লেখাগুলো রয়েছে, লেখনীগুলো রয়েছে, অন্যান্য অথারের বা রাইটারের বা কবিদের লেখা যে সমস্ত সেরা সেরা লেখা বা বই বা লেখনী বা কবিতা রয়েছে, সেগুলো তিনি পড়তে শুরু করলেন। হার উইটস টু এন্টারটেইন, আমার উদ্দেশ্য কি, যে তাকে একটু এন্টারটেইন করা, প্রয়োজনে নিজের দুঃখের কথা শেয়ার করে হলেও। অফেন টার্নিং আদার্স লিভস, তাই আমি এই উদ্দেশ্যে অন্যের লেখা বইয়ের পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। মানে এখানে কবি উপযুক্ত শব্দের সন্ধানে, উপযুক্ত শব্দ খুঁজতে গিয়ে অন্যান্য অথার বা পোয়েটদের লেখা যে সমস্ত বইপত্র বা কবিতা রয়েছে, অন্যান্য লেখকদের সেই বইপত্রগুলো পড়তে শুরু করলেন। পৃষ্ঠা উল্টাতে শুরু করা মানে পড়তে শুরু করা। তাহলে এখানে অফেন, অফট মানে অফেন, টার্নিং উল্টানো মানে পড়া, আদার্স লিভস, লিভস অফ বুকস রিটেন বাই আদার রাইটার্স, এই জায়গাটা ভালো করে বুঝবে। টু সি ইফ দেন্স উড ফ্লো, এই উদ্দেশ্য নিয়ে যে এর ফলে যদি if thence would flow some fresh and fruitful showers upon my sunburnt brain, বলছে আমার কবি বলতে চাইছেন যে তার মাথায় কিছু আসছে না, তার মাথা উষ্ণ বা গরম হয়ে গেছে, তিনি মাথা ঠান্ডা রাখতে পারছেন না, তিনি একটি আনরেস্ট কন্ডিশনে রয়েছেন। তো কবি এই যে কবির যে এই নিরন্তর প্রয়াস বা প্রচেষ্টা যে অন্যের বইপত্র হাতেড়ে যদি সেখান থেকে উপযুক্ত শব্দ পাওয়া যায়, তো এই প্রচেষ্টায় কবির মাথা কিন্তু, কবি কিন্তু উত্তেজিত, কবি নিজেকে স্থির রাখতে পারছেন না। তো তিনি ভাবছেন অন্যের বইপত্র হাতেড়ে যদি আমি উপযুক্ত শব্দ পেয়ে যাই এবং এর ফলে যদি আমার উপরে would flow some fresh and fruitful showers, এখানে শাওয়ার বলতে প্রকৃত অর্থে বৃষ্টি না, তিনি বলতে চাইছেন যে অন্যের বইপত্র পড়ার মাধ্যমে আমার উপরে যদি একটু আশীর্বাদ নেমে আসে, আমার লেখনী ক্ষমতার আশীর্বাদ যদি নেমে আসে, আমি যদি একটু লিখতে পারি, অন্যের পড়া পড়ে যদি আমি একটু লিখতে পারি, অন্যের কবিতা পড়ে যদি উপযুক্ত শব্দ খুঁজে পাই, আমি যদি কবিতা লেখার আশীর্বাদ প্রাপ্ত হই, তাহলে এখানে শাওয়ার বলতে আসলে সেটার কথাই বলা হয়েছে। আবার একই সঙ্গে তিনি যখন অন্যের লেখা পড়ে উপযুক্ত শব্দ খুঁজে পাবেন নিজের কবিতা লেখার মতো, তো তার কাছে এটা মানে একটি উষ্ণ দিনে বা একটা প্রখর সামারের দিনে এটা শীতল স্নিগ্ধ ধারায় ভেজার থেকে কোনো অংশে কম না। ওকে, তার মানে তিনি এখানে আরেকটি কথা আমি বলবো, সেটা হলো যে দ্য পোয়েট হ্যাজ থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর অ্যাকচুয়াল ওয়ার্ডস, সুটেবল ওয়ার্ডস। আর এই থার্স্ট কখন পূর্ণ হবে, যখন তিনি অন্যের বইপত্র লেখনী হাতড়ে উপযুক্ত শব্দ পাবেন। তো তৃষ্ণার্ত মানুষ যেমন জল পেলে তার অন্তরটা শীতল হয়ে যায়, একইভাবে তার মনের মধ্যে উপযুক্ত শব্দ খোঁজার জন্য যে তৃষ্ণা সৃষ্টি হয়েছে, সেই তৃষ্ণা চরিতার্থ হবে কখন, যখন তিনি উপযুক্ত শব্দ খুঁজে পাবেন। তাহলে এখানে এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় এবং প্রত্যেকটা আঙ্গিক বা অ্যাঙ্গেলই তোমাদের এখানে বুঝতে হবে। বাট ওয়ার্ডস কেম হল্টিং ফর্থ, কিন্তু অসুবিধা হলো আমি যখন অন্যদের বই পড়ে সেই শব্দগুলো রপ্ত করে লেখার চেষ্টা করছি, তো আমি অন্যদের শব্দগুলোকে সুটেবল পাচ্ছি না। আই এম ফাইন্ডিং, দ্য পোয়েট ইজ ফাইন্ডিং দ্য ওয়ার্ডস অফ আদার্স নট সুটেবল, হি ইজ ফাইন্ডিং দ্য আদার্স ওয়ার্ডস ডিফিকাল্ট। এটাই স্বাভাবিক, প্রত্যেকটি মানুষের লেখনী ক্ষমতা ভিন্ন ভিন্ন, আমি চাইলে আরেকজন মানুষকে কপি করতে পারি না, কারণ তার লেখার বৈশিষ্ট্য স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমার লেখা স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকের স্টাইল বা লেখনী ক্ষমতা ভিন্ন ভিন্ন। কবি বলছেন অন্যের থেকে পাওয়া শব্দগুলো বা তাদের লেখার স্টাইলগুলো নিয়ে যখন আমি লিখতে শুরু করলাম, তখন আমি হোঁচট খেতে লাগলাম, আমার ফ্লোটা স্বাভাবিক হচ্ছে না, ঠিকঠাক ভাবনাগুলো আসছে না। ওয়ান্টিং ইনভেনশন স্টে, আর কি মনে হচ্ছে যে না,
এগুলো তো আমার লেখনী না, অন্যের লেখনী পড়ে আমি লেখার চেষ্টা করছি, অন্যের শব্দ আমি 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 ব্যবহার করার চেষ্টা করছি। তাহলে বারবারই মনে হচ্ছে যে না, এর মধ্যে অরিজিনালিটির ভীষণ অভাব, এটাকে ইনভেনশন বলা যায় না, এটা কপি। আর এক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ তো বলেছেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশনস রিকালেক্টেড ইনটু ট্র্যাঙ্কুইলিটি। তাহলে কবিতা এটা একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো। তো কবি যখন অন্যের বইপত্র পড়ে সাথে শব্দগুলো ব্যবহার করে লেখার চেষ্টা করছেন, তখন কিন্তু ফ্লো পোয়েট্রিটা স্পন্টেনিয়াস হচ্ছে না। ওকে, ইনভার্সন স্টে নেচারস চাইল্ড ফ্লেড স্টেম ডেম স্টাডিজ গ্লো। খুব ভালো করে বুঝবে, কবি বলতে চাইছেন যে যখন মানুষ অরিজিনাল কিছু লেখে যেটা তার সম্পূর্ণ নিজের সৃষ্টি, তখন সেই লেখাটা হচ্ছে কেমন, নেচারস চাইল্ড, একটা প্রকৃত শিশুর ন্যায়, একটা অরিজিনাল, তার মধ্যে একটা অরিজিনালিটি থাকে, সেটা অনেক বেশি ন্যাচারাল হয়। আর অন্যের বইপত্র হাতেলে অন্যের স্টাইল অনুকরণ করে অন্যকে কপি করে আমি যখন কিছু লেখার চেষ্টা করছি, তখন মনে হচ্ছে যে সেটা ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, যে যেন সেই লেখাটি আমার নিজের না, সেটা যেন আমি যেন সৎ, আমি যেন একটা স্টেপ ফাদার। আমার নিজের লেখাটি যখন আমি লিখে ফেলছি নিজের ভঙ্গিতে, তখন সেটা আমার অরিজিনাল, সেটা আমার নিজের চাইল্ড, নিজের সৃষ্টি। কিন্তু আমি যখন অন্যের লেখা পড়ে অন্যের শব্দ হাতড়ে অন্যকে কপি করে কিছু লেখার চেষ্টা করছি, তখন মনে হচ্ছে যে না, সেই লেখাটি আমার হলো না, সেটা যেন আমি যেন সেখানে একটা স্টেপ ফাদারের রোল প্লে করছি। সো হিয়ার দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড the creativity. Here creativity stands for writing poetry. So here the poet has compared a verse with a child, okay, or with a kid. He has described it sometime as a natural one and sometime as a unnatural one. Okay, তাহলে এখানে এক কথা বুঝতে হবে, কবি নিজের লেখনী ক্ষমতাটিকে মনে করছেন নিজের প্রকৃত সন্তানের ন্যায়, আর যখন তিনি অন্যের স্টাইল কপি করে কিছু লেখার চেষ্টা করছেন, তখন তার মনে হচ্ছে যে আমি স্টেপ ফাদার, এটা আমার নিজস্ব না, কোথায় একটা অরিজিনালিটির অভাব তিনি বোধ করছেন। and others feet still seemed but strangers in my way. কবি বারবারই সেটা অ্যাডমিট করছেন এই ফ্যাক্টটা। The poet is admitting the fact that whenever I have tried to follow and imitate the styles of writing of others, okay, so I have found the ways of writing, the style of writing of others to be strangers. তার মানে কবি বলতে চাইছেন যে আমি যখনই অন্যের লেখা অন্যের স্টাইলকে অনুকরণ করে লেখার চেষ্টা করছি, তখনই মনে হচ্ছে যে এটা আমার কাছে একেবারেই বেমানান, এটা আমার সঙ্গে যায় না। স্ট্রেঞ্জার মানে অপরিচিত। ওকে, এখানে আদার্স ফিট স্টিল সিং বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে, এখানে আদার্স ফিট বলতে অন্যান্য কবিদের লেখনির যে ধরন, ওয়ে অফ স্টাইল, ওয়ে অর স্টাইল অফ রাইটিং, ওয়ে অর স্টাইল অফ রাইটিং, লেখনী ক্ষমতার যে ধরন, সেটাকেই এখানে আদার্স ফিট বলা হয়েছে। মানে আমি যদি অন্য একজন কবি যদি আরেকজন কবির ফুটপ্রিন্ট হুবহু অনুসরণ করার চেষ্টা করেন, বা আমরা যদি এক ধাপে গিয়ে বলি যে একজন কবি যদি আরেকজন কবির ফুটপ্রিন্ট হুবহু অনুকরণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু তিনি বেশি দূর এগোতে পারবেন না। তাহলে কবির অবস্থা এখন বর্তমানে কেমন? Thus great with child to speak the helpless in my thoughts. কবির অবস্থা কেমন? কবির অবস্থা তেমন যে একটি শিশু যে এখনো পুরোপুরি কথা বলতে শেখেনি, কিন্তু সে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। তাহলে কবিও তার মনের জমে থাকা অনেক বেদনা, দুঃখ, মান অভিমানের কথা, তার যন্ত্রণার কথা তিনি তার কবিতায় বা কবিতার মাধ্যমে উপযুক্ত শব্দ চয়ন করে তার প্রেমিকাকে দেখানোর চেষ্টা করছেন তার কবিতার মাধ্যমে। কিন্তু কবি এই কোনো কিছুই এক্সপ্রেস করতে পারছে না। তাহলে কবির অবস্থা কেমন? ঠিক একটি শিশুর মতো যে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। কেন? শব্দের অভাবে, কারণ সে তখন অত শব্দ শেখে না। and helpless in my thoughts, কবির মনে হচ্ছে যেন আমার গলায় কিছু একটা আটকে রয়েছে, মানে তিনি সেটা বলতে পারছেন না, তার যে পেন্ট আপ কন্ডিশন, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে এখানে। এবারে কবি বাইটিং মাই ট্রু আন পেন বিটিং মাইসেলফ ফর স্পাইট,
কবি আবার রেহাই চাইছেন, কি করে এর থেকে আমি রেহাই পাবো, কি করে এর থেকে আমি রেহাই পাবো, এই অস্বস্তিকর কন্ডিশন থেকে কি করে আমি রেহাই পাবো। কবি রেহাই কখন পাবেন? যখন তিনি উপযুক্ত শব্দ পেয়ে যাবেন এবং মনের অবস্থাকে প্রকট করতে পারবেন কবিতার মাধ্যমে তার প্রেমিকার সামনে, তখনই তিনি রেহাই পাবেন। তো কবির তো এক অদ্ভুত অবস্থা, তিনি কি করছেন, যখন মানুষের মাথায় কিছু আসে না তখন মানুষ কি করে, হয়তো কিছু একটা তুমি লিখতে চাইছো, লিখতে পারছো না, তাহলে তুমি হয়তো কলমটা চিবোবে বা হয়তো তুমি মাথা চুলকোবে। আমাদের যে সমস্ত মুদ্রা দোষগুলো থাকে আমরা আমাদের অজান্তেই করি। তো কবির এখানে এমন অবস্থা যে তিনি পারলে কলমটি কামড়াচ্ছেন এইভাবে বা চিবোচ্ছেন, কারণ তার মাথায় কোনো, বিকজ নো নিউ আইডিয়া, নো অরিজিনাল আইডিয়া ইজ কামিং ইনটু হিজ মাইন্ড। তিনি বুঝতে পারছেন না কি লিখবেন। কবির যখন এমন অবস্থা, কবি যখন রেহাই পেতে চাইছেন এই পরিস্থিতি থেকে, ঠিক সেই সময় মিউজ, যাকে বলা হয় দ্য গডেস অফ পোয়েট্রি, তিনি কবিকে বলছেন, ফুল, যে তুমি একজন বোকা বা নির্বোধ, লুক ইন দাই হার্ট এন্ড রাইট। তুমি লিখতে চাও, তোমার অন্তরের কথা তুমি প্রকাশ করতে চাও ভার্সের মাধ্যমে, তাহলে অন্যের বইপত্র হাতে বেড়ানোর তোমার কোনো দরকার নেই, অন্যের স্টাইল বা ওয়ে অফ রাইটিং অনুকরণ করার তোমার কোনো দরকার নেই। লুক ইন দাই হার্ট এন্ড রাইট, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও এবং লেখো। তাহলে এখান থেকেই এই বিষয়টি পরিষ্কার হয়ে যাচ্ছে যে creativity comes from nowhere but from one's own heart. So this is the poem all about loving in truth, composed by Sir Philip Sidney. এর পরবর্তী ভিডিওতে আমি এই কবিতাটি থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে আমি সেটা আলোচনা করব, এবং কি কি ডেসক্রিপটিভ প্রশ্ন এখান থেকে আসতে পারে সেটাও আমি দিয়ে দেবো। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হবে, আর তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।